আচ্ছা, অতিথি। আমরা জানি রবীন্দ্রনাথ ছোট গল্প লিখেছিলেন কতটি? 119টি। রবীন্দ্রনাথের লেখা 119টি ছোট গল্পের মধ্যে একটি জনপ্রিয় গল্প হচ্ছে অতিথি। অতিথি 1895 সালে রবীন্দ্রনাথ শিলাইদহের জমিদার থাকাকালীন সময় লিখেছিলেন এবং গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 3 মাসে ধারাবাহিকভাবে গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয় এবং সাধনা পত্রিকায় প্রকাশিত সবচেয়ে সর্বশেষ এবং সর্বোচ্চ জনপ্রিয় গল্প ছিল এটি। ঠিক আছে, তো অতিথি গল্প আমরা আগে জেনেছি যে কেন্দ্রীয় চরিত্রকে তারাপদ। অতিথি গল্পে মোট 7টি চরিত্র আমরা পেয়ে থাকি, তার মধ্যে প্রধান এবং কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তারাপদ। তারাপদ কে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা তার বৈশিষ্ট্য এই চরিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। কিন্তু তারাপদ ছিল 15-16 বছরের একজন ব্রাহ্মণ বালক। 15-16 ব্রাহ্মণ বালক। তারাপদের বৈশিষ্ট্য কি ছিল? উদাসীন, নির্লিপ্ত, মুক্ত স্বভাবের। ঠিক আছে, আচ্ছা। তারপরের চরিত্র কে ছিল? মতিলাল বাবু। মতিলাল বাবু ছিলেন কাঠালিয়ার জমিদার। তারপরে অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী ছিল মতিলাল বাবুর স্ত্রী। তারপরে দ্বিতীয় প্রধান চরিত্র চারু শশী। চারু শশী মতিলাল বাবুর একমাত্র কন্যা। বয়স ছিল কত? 9 বছর। তারপরে চারু শশীর একমাত্র বান্ধবী চারু শশীর কিছু বৈশিষ্ট্যের কারণে চারু শশীর সবার সঙ্গে বন্ধুত্ব হতো না, যার কারণে তার একমাত্র বান্ধবী ছিল সোনামণি। সোনামণির মার অবস্থান এই গল্পে কিছুটা গুরুত্ব পেয়েছে। সোনামণির মা কে ছিলেন? বামুন ঠাকুরন। তাহলে আমরা দেখতে পাই সোনামণির বয়স ছিল 5 বছর। সোনামণির মা ছিল বামুন। তারপরে আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে রামরতন বাবু। রামরতন বাবু কে ছিলেন? রামরতন বাবু ছিলেন এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার বা ইংরেজি শিক্ষক। আচ্ছা, এই 7টি চরিত্র নিয়ে গল্পটি আবর্তিত হয়েছে। এই গল্পে 3টি গ্রামের উল্লেখ করা হয়েছে। প্রথম গ্রামটি কি? কাঠালিয়া। নন্দীগ্রাম। লাস্ট আমরা আরেকটি গ্রাম পাবো, সেটা হচ্ছে কুড়ুলকাটা। এই 3টি গ্রামের উল্লেখ রয়েছে এই গল্পটিতে। তাহলে প্রথম চরিত্র হচ্ছে তারাপদ। তারাপদের কিছু ঘটনা নিয়ে গল্পটি লেখা। আচ্ছা, গল্পটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত? 6টি পরিচ্ছেদে বিভক্ত। আমরা 4টি পরিচ্ছেদ শেষ করেছি। আমরা আজকে পড়ব পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদে আমরা দেখতে পাই তারাপদ তার প্রখর স্মরণশক্তি ও অখণ্ড মনোযোগ লইয়া ইংরেজি শিক্ষায় প্রবৃত্ত হইল। তারাপদ অনেক মনোযোগ দিয়ে ইংরেজি শিক্ষা মানে নিয়োজিত হলো এবং আগের মতো তাকে আর বাইরে সেভাবে দেখা যেত না।
এরপর যেটা দেখা গেল, তারাপদ খাবার খেত কোথায়? বাড়ির ভিতরে প্রবেশ করে বা তাকে ভিতরে খেতে দেয়া হতো, কিন্তু তারাপদ তার পড়ায় ব্যাঘাত ঘটবে বলে সে মতিলাল বাবুর কাছে কি চাইলো? একটা আবদার করলো যেন তার খাবারটা তার ঘরে দেয়া হয়। এতে অন্নপূর্ণা দেবী কিছুটা ব্যথিত হলো, কিন্তু আবার তারাপদর পড়াশোনায় এত আগ্রহ দেখে তারা এটাকে মানে কি করলো, সম্মতি দিল। ব্যথিত হলো কেন অন্নপূর্ণা দেবী? অন্নপূর্ণা দেবী ব্যথিত হলো কারণ সারাদিনে শুধু খাবার সময়টুকুতেই তারাপদকে সে দেখতে পেত, কিন্তু যখন তারাপদ সারাদিন তো ঘর থেকে বাইরে বের হয় না, যদি ঘরে খাবারটা দেয়া হয় তাহলে অন্নপূর্ণা দেবী সারাদিনে তাকে আর দেখতে পাবে না, তাই একটু ব্যথিত হলো। আর আমরা জানি অন্নপূর্ণা দেবী চরিত্রের বৈশিষ্ট্যটা কেমন ছিল? মাতৃসুলভ, স্নেহময়ী এবং মমতাময়ী। আচ্ছা, এরপর আমরা দেখি এমন সময় চারুও হঠাৎ জিদ ধরিয়া বসিল, আমিও ইংরাজি শিখিব। তাহার পিতামাতা তাহাদের খামখেয়ালি কন্যার এই প্রস্তাবটিকে প্রথমে পরিহাসের বিষয় জ্ঞান করিয়া স্নেহ মিশ্রিত হাস্য করিলেন। চারু জিদ করে বসলো কি যে সেও ইংরেজি শিখবে, বা তারাপদর মতো তারও ইংরেজি শেখার অনেক আগ্রহ। কিন্তু এই ব্যাপারটা কি সত্যি? মোটেও না, চারুর লেখাপড়ায় কোনো আগ্রহ ছিল না। কিন্তু প্রথমে তার বাবা মা এটাতে কি হলো, কিছুটা পরিহাসের বিষয় মনে করলো তার এই প্রস্তাবটিকে, কিন্তু পরবর্তীতে মেয়ের অনেক বেশি অশ্রুবর্ষণ বা কান্নাকাটির কারণে তারা সম্মতি দিতে বাধ্য হলো। কিন্তু পড়াশোনা করার এই অস্থিরচিত্ত বালিকার স্বভাব সঙ্গত ছিল না। সে নিজে কিছু শিখিল না, কেবল তারাপদর অধ্যয়নে ব্যাঘাত করিতে লাগিল। পড়াশোনার প্রতি আগ্রহ চারুশশীর কোনো কালেই কখনোই ছিল না। সে তো নিজে কিছু শিখলো না, বরং সে তারাপদর পড়াশোনায় ব্যাঘাত করতে থাকলো। মূলত তারাপদকে ডিস্টার্ব করার জন্য বা পড়াশোনায় ব্যাঘাত করার জন্য তারাপদর সাথে সে এই পড়ায় নিয়োজিত হতে চেয়েছিল। আচ্ছা, তারাপদ সে পিছাইয়া পড়ে, পড়া মুখস্থ করে না। কে পিছিয়ে পড়ে? চারুশশী। চারুশশী পিছিয়ে পড়ে, পড়া মুখস্থ করে না, কিন্তু তবু কিছুতেই তারাপদ পশ্চাৎবর্তী হইয়া থাকিতে চায় না। পিছিয়ে পড়ে, পড়া মুখস্থ করে না, কিন্তু আবার তারাপদ পিছিয়ে পড়ে থাকতে চায় না। তারাপদ তাহাকে অতিক্রম করিয়া নতুন পড়া লইতে গেলে সে মহা রাগারাগি করিত, এমনকি কান্নাকাটি করিত। তারাপদ তো তার পড়া যথা সময়ে শেষ করত এবং নতুন পড়া যখন নিতে যেত তখন সে প্রচুর রাগারাগি এবং কান্নাকাটি করত। তারাপদ পুরাতন বই শেষ করিয়া নতুন বই কিনিলে তাহাকেও সেই নতুন বই কিনিয়া দিতে হইত। তারাপদ তো একটা বই পড়া শেষ করে তারপর নতুন বইয়ে যেত, তাই না? কিন্তু চারুশশীর কি হতো, সে পড়া শেষ করতো না, তারপরেও তাকে নতুন একটা বই কিনে দিতে হতো। তারাপদ অবসরের সময় নিজের ঘরে বসিয়া লিখিত এবং পড়া মুখস্থ করিত। ইহা সেই ঈর্ষা পরায়ণা কন্যাটির সহ্য হইত না। সে গোপনে তাহার তারাপদ অবসর সময় কি করতো? ঘরে বসে লিখত, পড়া মুখস্থ করতো। মানে সে তারাপদ সবসময় অধ্যয়নের সাথে নিয়োজিত থাকতো। কিন্তু এই ঈর্ষা পরায়ণা বিদ্বেষী মেয়েটির এগুলো কি হতো, সহ্য হতো না। ঠিক আছে, সে কি করত? এখন যদি কোয়েশ্চেন আসে যে চারুশশী তারাপদর অধ্যয়নে কিভাবে ব্যাঘাত ঘটাতো, আমরা দেখি কিভাবে ব্যাঘাত ঘটাতো। সে গোপনে তাহার লেখা খাতায় কালি ঢালিয়া আসিত, কলম চুরি করিয়া রাখিত, এমনকি বইয়ের যেখানে অভ্যাস করিবার সেই অংশটি ছিঁড়িয়া আসিত। তারাপদ এই বালিকার অনেক দৌরাত্ম সকৌতুকে সহ্য করিত, অসহ্য হইলে মারিত, কিন্তু কিছুতে
শাসন করিতে পারিত না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তারাপদ লেখা খাতায় কি করতো, কলমের কালি ঢেলে দিত, তারপর যে অংশটুকু তারাপদ মুখস্থ করতো সেই অংশটুকু ছিঁড়ে ফেলতো, বা তারাপদর কলম চুরি করে রেখে দিত। এইভাবে সে তারাপদর পড়াশোনায় ব্যাঘাত ঘটাতো। তারাপদ এই বালিকার অনেক দৌরাত্ম সকৌতুকে সহ্য করত। বালিকার এই সমস্ত দুষ্টামি বা দৌরাত্ম এগুলোকে সে হাসির মাধ্যমে সহ্য করত। সকৌতুক বলতে এখানে বুঝিয়েছে যে সেভাবে গুরুত্ব দিত না, হাসির ছলে এগুলোকে উড়িয়ে দিত। অসহ্য হইলে মারিত, কিন্তু শাসন করিত না। অসহ্য মারিত বলতে খুব বেশি রাগ হলে একটা চপেটাঘাত করত, কিন্তু কখনো শাসন করতো না। এখানে শাসন এবং মারার মধ্যে পার্থক্য আছে। গত ক্লাসে আমি বলেছিলাম না? শাসন হচ্ছে বুঝানো, বুঝানোর পরে প্রমিস করানো যে এই জিনিসটা যেন নেক্সট টাইম আর না হয়, ঠিক আছে? আর মারা হচ্ছে আমি বিরক্ত হয়েছি, বিরক্তিতে একটা চড়-থাপ্পড় দিলাম, কিন্তু আমি তার কাছে কোনো প্রমিস করালাম না, বা তাকে কি বলবো যে নেক্সট টাইম এটা যাতে না করে এরকম কোনো প্রতিশ্রুতি নিলাম না তার কাছে, ঠিক আছে? জাস্ট বিরক্ত হয়ে তাকে আমি সরালাম, এটা হচ্ছে মারা। আর শাসন হচ্ছে বুঝানোর পরে প্রতিশ্রুতি নেওয়া এবং সে আসলে সঠিক কাজ করছে কিনা তার সঙ্গে লেগে থাকা, এটা হচ্ছে শাসন। শাসন এবং মারা এই দুটোর মধ্যে পার্থক্য রবীন্দ্রনাথ অতিথি গল্পে খুব সুন্দর করে তারাপদ এবং চারুশশীর বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝিয়েছেন। আচ্ছা, দৈবাৎ একটা উপায় বাহির হইল। একদিন বড় বিরক্ত হইয়া নিরুপায় তারাপদ তাহার মসি বিলুপ্ত লেখা খাতায় ছিন্ন করিয়া ফেলিয়া গম্ভীর বিষণ্ণ মুখে বসিয়াছিল। চারু দ্বারের কাছে আসিয়া মনে করিল আজ মা খাইবে। মেবি আমি এই জিনিসটা গত ক্লাসে পড়িয়েছি কি? আমার মনে হয় আজকে আমি ষষ্ঠ পরিচ্ছেদে যাওয়ার কথা। আপনি ওই ফার্স্ট থেকে শুরু করছেন, তো এটা আপনি ভীষণ দিচ্ছেন। আচ্ছা, কিন্তু এটা আমার শেষ হয়েছে না? আচ্ছা, একটু সংক্ষেপে সামারাইজ করি তাহলে। দৈবাৎ একটা উপায় বাহির হলো। মসি বিলুপ্ত খাতা মানে কি? লেখাহীন একটা সাদা খাতা ছিঁড়ে তারাপদ কি বসেছিল। কিসের জন্য? যে এটা তার একটা প্রতিবাদ, যে চারুশশী তাকে দিনের পর দিন এভাবে দুষ্টামি করছে, তার পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে, সেটার একটা নিঃশব্দ প্রতিবাদ ছিল কি, যে সে তার সাদা খাতা ছিঁড়ে ফেলে বসেছিল। এবং চারুশশী এটাতে কিছুটা ভয় পেয়ে গেল যে আসলে তারাপদ আসলে এবার সিরিয়াসলি আমার ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়ে মন খারাপ করেছে। তারপরে যা হওয়ার তাই হলো। চারুশশী কিভাবে ক্ষমা চাইতে হয় এই ব্যাপারটা জানতো না, এবং তারাপদর কাছে কোনোভাবে ক্ষমা কিভাবে নিবে বুঝতে পারছিল না। এ সময় চারুশশী কি করেছিল, একটা কাগজে আমি আর ওই ছেঁড়া কাগজেরই একটি অংশ নিয়ে সেখানে লিখলো যে আমি আর কখনো কালি মাখাবো না, এবং সেটা দেখে তারাপদ কি করলো, হেসে ফেললো। এই হাসিটা চারুশশীর মধ্যে এক প্রকার ক্ষোভ, ক্রোধ এবং লজ্জা তৈরি করলো, যার কারণে চারুশশী কাঁদতে কাঁদতে চলে গেল, এবং তার কাছে মনে হলো এই বিষয়টা যদি অনন্তকালের জন্য না হতো তাহলে সে যেন শান্তি পেত। ঠিক আছে, পঞ্চম পরিচ্ছেদের শেষে এটাই ছিল। আচ্ছা, পঞ্চম পরিচ্ছেদ আমি শেষ করিনি। সোনামণির আসা পর্যন্ত পঞ্চম পরিচ্ছেদ আমি গত ক্লাসে স্টপ করেছিলাম। আচ্ছা, এদিকে সংকুচিত চিত্ত সোনামণি দুই একদিন অধ্যয়নশালার বাইরে উকিঝুঁকি মারিয়া ফিরিয়া চলিয়া গিয়াছে। আচ্ছা, আমরা জানি সোনামণি ইদানিং আসতে পারে না। কিসের জন্য? চারুশশীকে ভয় পায়, তাই না? চারুশশী তারাপদর সাথে সোনামণির কনভারসেশনটাকে চারুশশী
খুব স্বাভাবিকভাবে দেখে না। আর সোনামণি যেহেতু চারু শশীর বান্ধবী, তাই চারু শশীকে কষ্ট দিতে চায় না, তাই সে খুব ভীতভাবে সংকুচিত চিত্তে কখনো কখনো উকি ঝুঁকি দেয়। কোথায়? তারাপদর অধ্যয়নশালার বাইরে। আচ্ছা, এরপর দেখি সকল বিষয়ে হৃদ্যতা ছিল, কিন্তু তারাপদ সম্বন্ধে চারুকে সে অত্যন্ত ভয় এবং সন্দেহের সহিত দেখিত। কে দেখিত? সোনামণি। সোনামণির চারু শশীর সাথে সব বিষয়ে হৃদ্যতা ছিল। হৃদ্যতা মানে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু শুধুমাত্র তারাপদের ক্ষেত্রে কি হতো, মানে সে ভয় পেত যদি চারু মন খারাপ করে বা কোনো কিছুতে যদি তার মন খারাপ হয়ে যায় বা সোনামণির প্রতি তার মনোক্ষুণ্ণ হয়ে যায়, যে কারণে সে সবসময় ভয়ে ভয়ে থাকতো। চারু যে সময় অন্তপুরে থাকিত, মানে চারু অন্তপুর মানে কি, জমিদার বাড়ির ভেতরে যখন চারু থাকতো আর তারাপদ কোথায় থাকতো? বাইরে থাকতো। সে সময়টি বাছিয়া সোনামণি সসংকোচে তারাপদর দ্বারের কাছে আসিয়া দাঁড়াইত। যে সময়টা চারু গৃহের মধ্যে থাকতো, সে সময়টা শুধুমাত্র চারু শশী তারাপদর কাছে আসতো। তারাপদ বই হইতে মুখ তুলিয়া সস্নেহে বলিত, কি সোনা, খবর কি? মাসি কেমন আছে? সোনামণি কহিত, অনেকদিন যাওনি, মা তোমাকে একবার যেতে বলেছে। মার কোমরে ব্যথা বলে দেখতে আসতে পারে না। সোনামণির মাকে তারাপদ কি বলে সম্বোধন করত? মাসি। তো সোনামণি কি বললো যে তারাপদকে একবার তাদের বাড়িতে যেতে বললো। কিসের জন্য? যে তার মা বা তারাপদর মাসি, তার কি হয়েছে? কোমরে ব্যথা। কোমরে ব্যথা বলে সে তারাপদকে দেখতে আসতে পারেনি, কিন্তু তাকে তার বাড়ি যেতে বলেছে। এমন সময় হঠাৎ চারু আসিয়া উপস্থিত। সোনামণি তো চুরি করে চুপি চুপি তারাপদর কাছে আসতো। ঠিক এমন সময় কি হলো, চারু সামনে এসে পড়লো। সোনামণি শশব্যস্ত, সে যেন গোপনে তাহার সাথীর সম্পত্তি চুরি করিতে আসিয়াছিল। শশব্যস্ত মানে কি? শশব্যস্ত মানে হচ্ছে, শশ মানে কি? শশ মানে হচ্ছে না, শশ মানে হচ্ছে খরগোশ। শশ মানে হচ্ছে খরগোশ। খরগোশকে বলা হয় শশ। আর খরগোশ কি খুব চঞ্চল না? হ্যাঁ, স্থির থাকে না। তো শশব্যস্ত, আমরা একটা গল্প পড়েছি না, কচ্ছপ এবং খরগোশের, ওখানে আমরা কি দেখতে পাই? খরগোশ খুব দ্রুত যায় দেখে সে তো মনে করে আমি জিতে যাব, কিন্তু আর কচ্ছপের সাথে তো আমি অবভিয়াসলি জিতবো, তাই না? এরকম ভেবেছিল না, কিন্তু পরে কি দেখা যায় যে কচ্ছপ স্লো স্লো গেলেও খরগোশের কাছে খরগোশ হেরে যায়। তো শশ বলতে এখানে খরগোশ বুঝিয়েছে। তো শশব্যস্ত মানে খুব দ্রুত। সোনামণি শশব্যস্ত মানে চারু শশীকে হঠাৎ দেখে ফেলে সোনামণি খুব কি করে, হেজিটেট ফিল করে বা ভয় পেয়ে যায়। সে যেন গোপনে তার সাথী সম্পত্তি চুরি করতে এসেছিল, এরকম একটা মনোভাব তৈরি হয় তার মধ্যে। চারু কণ্ঠস্বরের সপ্তমে চড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া বলিত, আচ্ছা তুই পড়ার সময় গোল করে পড়তে এসেছিস, আমি এখনই বাবাকে গিয়ে বলে দেব, যেন তিনি নিজে তারাপদর একটি প্রবীণা অভিভাবিকা। আচ্ছা, চারু শশী এমন একটা ভাব দেখাতো যে তারাপদর পড়ালেখায় কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না বা ডিস্টার্ব করতে পারবে না। সেখানে সোনামণি এসে একটা বিশাল বড় অন্যায় বা অপরাধ করে ফেলছে, এবং এর জন্য তার বিরুদ্ধে কমপ্লেন করবে কার কাছে? তার বাবার কাছে, চারু শশীর বাবার কাছে। যেন এই ভাবটা দেখে মনে হচ্ছে যে চারু শশী সবসময় চায় তারাপদর লেখাপড়া ভালো হোক, বা তারাপদর প্রবীণ একজন অভিভাবিকা বা প্যারেন্টস এর মতো কি করছিল, তারাপদকে ট্রিট করছিল। আচ্ছা, তাহার পড়াশোনার লেশ মাত্র ব্যাঘাত না ঘটে,
রাত্রি দিন ইহার প্রতি তাহার একমাত্র দৃষ্টি। কার? চারুশশী। চারুশশী ভাবটা এমন দেখালো যে তারাপদর লেখাপড়ায় যাতে ব্যাঘাত না ঘটে এটাই তার একমাত্র দায়িত্ব, এটা দেখাশোনা করা। কিন্তু আসলে কি তাই? সে তো নিজে তারাপদর সবচেয়ে বড় ব্যাঘাত ঘটায়। হ্যাঁ, ট্রাবল মেকার। আচ্ছা, কিন্তু সে নিজে কি অভিপ্রায়ে এই অসময়ে তারাপদর পাঠগৃহে আসিয়া উপস্থিত হইয়াছিল তাহা অন্তর্যামীর অগোচর ছিল না এবং তারাপদ তাহা ভালোরূপে জানিত। কিন্তু সে আবার এই অসময়ে তারাপদর ঘরে কেন এসেছে এটা অন্তর্যামী বলতে এখানে বুঝিয়েছে যে এটা সবাই জানে এবং তারাপদ নিজেও জানে। কিন্তু সোনামণি বেচারা ভীত হইয়া তৎক্ষণাৎ একরাশ মিথ্যা কৈফিয়ত সৃজন করিত। সৃজন মানে কি? ক্রিয়েট করা বা সৃষ্টি করা। সৃজন মানে হচ্ছে সৃষ্টি করা বা তৈরি করা। হ্যাঁ, তখন সোনামণি বিভিন্ন অজুহাত তৈরি করতো যে এই কারণে এসেছি, ও কারণে এসেছি। আচ্ছা, তারপরে অবশেষে চারু যখন ঘৃণা ভরে তাহাকে মিথ্যাবাদী বলিয়া সম্ভাষণ করিত তখন সে লজ্জিত, শঙ্কিত, পরাজিত হইয়া ব্যথিত চিত্তে ফিরিয়া যাইত। দয়াদ্র তারাপদ তাহাকে ডাকিয়া বলিত, তখন যখন এই যে সোনামণিকে চারুশশী বকাঝকা দিত বা ভৎসনা করত তখন সোনামণি কি হতো? খুবই লজ্জিত হতো, সংকুচিত হতো, শঙ্কিত থাকতো। ঠিক সে সময় মায়াশীল দয়ালু কে ছিল? তারাপদ। এই দয়াদ্র তারাপদ সোনামণিকে কি করে? তখন একটু সান্ত্বনামূলক কথা বলে। সেটা কি? সোনা, আজ সন্ধ্যাবেলায় আমি তোদের বাড়ি যাব এখন। চারু সর্পিনীর মতো ফোঁস করিয়া উঠিয়া বলিত, যাবে বই কি, তোমার পড়া করতে হবে না, আমি মাস্টার মশাইকে বলে দেব না। সর্পিনী মানে কি এখানে? সাপের মতো। আচ্ছা, তো এখানে ব্যাপারটা আসলে বুঝিয়েছে যখন সোনামণি বিভিন্ন মিথ্যা অজুহাত তৈরি করে চারুশশীকে বুঝাতে চায়, ঠিক সে সময় চারুশশী তো বুঝতেই পারে যে আসলে এই কথাগুলো মিথ্যা। আসলে সোনামণি তারাপদর সাথে দেখা করতে এসেছিল। এই ব্যাপারটা যখন চারুশশী বুঝে ফেলে তখন সোনামণিকে কি করতে থাকে? ভৎসনা করতে থাকে, বকাঝকা করতে থাকে। তখন সোনামণি কি হয়ে যায়? লজ্জিত হয়ে যায়, শঙ্কিত হয়ে যায়। ঠিক সে সময় আবার তারাপদ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মায়া করে, যাতে ওর মনটা ভালো হয়ে যায়, বকা খেয়ে মন খারাপ হয়েছে, মনটা ভালো হয়ে যায়, তখন কি করতে থাকে? যে তো আমি আজ সন্ধ্যায় তোমাদের বাড়ি যাব, এভাবে একটা আশ্বাস দিতে থাকে যাতে ছোট শিশুটির মনটা ভালো হয়ে যায়। কিন্তু সে সময় আবার সাপের মতো ফোঁস করে ওঠে কে? চারুশশী। আচ্ছা, চারুর এই শাসনে ভীত না হইয়া তারাপদ দুই একদিন সন্ধ্যার পর বামুন ঠাকুরনের বাড়ি গিয়েছিল। চারুর এই অহেতুক শাসনে কিন্তু তারাপদ কখনোই ভীত হতো না। সে চারুশশীর এরকম বাধা মানত না। একদিন তারাপদ কি করলো? এই বাধা না মেনে ঠিকই সোনামণিদের বাড়িতে চলে গেল। তৃতীয় বা চতুর্থবারে চারু ফাঁকা শাসন করিয়া আস্তে আস্তে এক সময় বাহির হইতে তারাপদর ঘরের দ্বারে শিকল আটিয়া দিয়া মার মশলার বাক্সের চাবি তলা আনিয়া তালা লাগাইয়া দিল। মানে এবার চারুশশী একদম এক্সট্রিম লেভেলে চলে গেল। মানে তারাপদকে সে কি করলো? তারাপদ যে ঘরে থাকতো সে ঘরের বাইরের দরজা লক করে দিল। কি দিয়ে? চাবি তালা দিয়ে। যাতে কেন? তারাপদকে কেন লক করে দিল? যে যেন তারাপদ সোনামণির বাড়িতে যেতে না পারে। প্রথমত তারাপদকে বাধা
তারাপদ শুনছিল না এবং সোনামণির বাড়িতে যাচ্ছিল। পরবর্তীতে কি করলো যে তাকে লক করে দিল যাতে চারু শশীর সোনামণির বাড়িতে না যায়।